স্টার্ট করলাম। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে? সিমিলারিটিস বিটুইন লিভিং থিংস আর নন লিভিং থিংস। আর কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে ডিফারেন্সেস বিটুইন লিভিং থিংস আর নন লিভিং থিংস। এই দুটো কোয়েশ্চেনই এখানে আছে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের সিমিলারিটিস বিটুইন লিভিং থিংস আর নন লিভিং থিংস। আর এই নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, কাইন্ডলি নিজেদের মধ্যে কথা বলো না। আর নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ডিফারেন্সেস বিটুইন লিভিং থিংস অ্যান্ড নন লিভিং থিংস। পেয়ে গেছো? তাহলে একটা পার্ট হয়ে গেল, দুটো কোয়েশ্চেন হয়ে গেল। দেখ, এরপর একটা ডেফিনিশন রয়েছে যে ডিফাইন্ড লাইফ প্রসেসেস, আর তারপর ডেফিনিশন রয়েছে নিউট্রিশন, রেসপিরেশন, ট্রান্সপোর্টেশন, এক্সক্রিশন, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অ্যান্ড গ্রোথ। তো তুমি যদি এখানে লাইফ প্রসেসের ডেফিনিশন গুলো খোঁজো, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ যে অল লিভিং organisms perform some basic function to keep themselves alive, and these basic functions performed by the living organism to maintain their life are called life processes. বোঝা গেছে? তাহলে তুমি এখান থেকে এই যে ডেফিনিশন পেয়ে গেছো, লাইফ প্রসেসেস এর ডেফিনিশন। আর এছাড়া তুমি যদি নিউট্রিশন থেকে শুরু করে সব কটার বাকি ডেফিনিশন গুলো খুঁজতে চাও, তাহলে তুমি এখানে খুঁজে পেয়ে যাচ্ছ সব কটা ডেফিনিশন। এখানে দেখো, নিউট্রিশন, রেসপিরেশন, ট্রান্সপোর্টেশন, এক্সক্রিশন, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, গ্রোথ, মুভমেন্ট অ্যান্ড রিপ্রোডাকশন সব কটা আছে, পেয়ে যাচ্ছ। ভিডিওটাও আপলোড করে দেবো, পার্ট বাই পার্ট করছি। ডাইজেস্টিভ সিস্টেম শেষ হয়ে গেছে, আমি ওইটুকু পার্টেই মেনলি ফোকাস করছি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 হয়ে গেল। এরপর একটা ফালতু পয়েন্ট রয়েছে, যে হোয়াট দ্য ইম্পর্টেন্স অফ দ্য ফুড ইন আওয়ার ডেইলি লাইফ। এই যে বাবা, ইম্পর্টেন্স অফ ফুড ইন আওয়ার ডেইলি লাইফ পেয়ে গেছো। এবার দেখো, এটা পুরোটা লিখতে হবে না, এটা একটু গুছিয়ে লিখো। আমি প্যারাগ্রাফটা লাগিয়ে দিলাম, তোমরা একটু গুছিয়ে পয়েন্ট করে লিখো। এই পয়েন্টগুলো যেন সবসময় থাকেই, ঠিক আছে? আর এখানে কিছু বেসিক ইনফরমেশন রয়েছে যেগুলো একটু দরকার পড়বে, ঠিক আছে? এখানে কিছু ডিসকাসের মতো কোয়েশ্চেন নেই, তাই আমি বেসিক জিনিসগুলো দেখাচ্ছি। এরপরে দেখো, এটা বেসিক ইনফরমেশন রয়েছে, তাদেরকে কোয়েশ্চেন হিসাবে ভেবো না। অ্যানিমালস এর ক্ষেত্রে যেটা রিজার্ভ ফুড মেটেরিয়াল, অ্যানিমালস এর ক্ষেত্রে গ্লুকোজকে কিসে কনভার্ট করা হয়? গ্লাইকোজেনে। আর প্ল্যান্টের রিজার্ভ ফুড মেটেরিয়াল গ্লুকোজকে কিসে কনভার্ট করা হয়? স্টার্চে। বোঝা গেছে? এবার দেখো, যদি আমরা বলি তারপরে 8 আর 9 নেম দ্য এনার্জি গিভিং ফুড, তাহলে কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট এনার্জি গিভিং ফুডের মধ্যে পড়ে যায়। বডি বিল্ডিং ফুডের আন্ডারে কে পড়ে? প্রোটিনস পড়ে যায়। আর যদি আমরা প্রোটেক্টিভ ফুড পাই, তাহলে প্রোটেক্টিভ ফুডের আন্ডারে ভিটামিনস অ্যান্ড মিনারেলস পড়ে যায়। এসেনশিয়াল তুমি ওয়াটারটাকেও ধরে রাখতে পারো এগুলো বাদ দিয়ে, কারণ তাহলে সেলের যে ফ্লুইডিক ভ্যালুটা বা ভলিউমটা এবং ব্লাড প্লাজমার যে ফ্লুইডিক কন্টেন্ট সেটা মেনটেন হয়। তাহলে আশা করি বুঝতে পেরে গেছো। এরপর ফালতু দেখো কিছু কোয়েশ্চেন রয়েছে, যেরকম বলেছে ডিফাইন অটোট্রফিক নিউট্রিশন অ্যান্ড হেটারোট্রফিক নিউট্রিশন। নিউট্রিশনের যদি ডেফিনিশন দেয়, তাহলে নিউট্রিশনের এটা ডেফিনিশন। হ্যাঁ, নিউট্রিশনের যদি ডেফিনিশন দেয়, তাহলে এই পার্টটা কিন্তু নিউট্রিশনের ডেফিনিশন। আমাদের আপাতত চেয়েছে ডিফাইন অটোট্রফিক নিউট্রিশন অ্যান্ড হেটারোট্রফিক নিউট্রিশন। তাহলে আমাদের কাছে আছে এখানে ডিফাইন অটোট্রফিক নিউট্রিশন, ঠিক আছে? এই যে অটো মিনস সেলফ অ্যান্ড ট্রফস মিনস নিউট্রিশন, এই পয়েন্টগুলো লিখবে না, ঠিক আছে? তো in autotrophic nutrition, the organism prepare its own food from the inorganic material. It uses the raw materials for synthesize the food, and green plants prepare their own food from the carbon dioxide and water in the presence of sunlight and in chloroplast, and the process is called photosynthesis. পড়েছো নিশ্চয়ই? ক্লিয়ার হয়েছে? And the mode of nutrition is called autotrophic mode of nutrition, where solar energy is trapped and is converted into biochemical form of energy. এই কথাটা অবশ্যই লিখবে। ফুড আমার মাও বানাতে পারে, তিনি অটোট্রপস ক্যাটাগরির মধ্যে পড়েন না। কথাটা বোঝা গেছে? সোলার এনার্জি ইজ ট্র্যাপড ইজ কনভার্টেড ইনটু বায়োকেমিক্যাল ফর্ম অফ এনার্জি। আশা করি কথাটা বুঝতে পেরেছো, কি লিখতে হবে। এবার যদি এটা একটা বড় কোয়েশ্চেন হিসাবে থাকে, তাহলে সেক্ষেত্রে ফটো অটোট্রফিক অ্যান্ড কেমোসিনথেটিক মোড অফ নিউট্রিশনটা লিখে দিতে হবে। বোঝা গেছে কথাটা? যদি এটা একটা বড় কোয়েশ্চেন, যদি এটা একটা 1 মার্কসের কোয়েশ্চেন হিসাবে থাকে, তাহলে শুধু অটোট্রফিক মোড অফ নিউট্রিশনের ডেফিনিশন লিখে দিলেই হবে। কিন্তু যদি এটা একটা 3 মার্কসের কোয়েশ্চেন হয়, তাহলে দুটো টাইপের কথা অবশ্যই উল্লেখ করে দেবে, যে ফটো অটোট্রফিক নিউট্রিশন অ্যান্ড কেমোসিনথেটিক নিউট্রিশন। বোঝা গেছে? এটা হয়তো পরের কোয়েশ্চেনে থাকতেও পারে, আমি মনে নেই। অটোট্রফিক নিউট্রিশনের সাথে আরেকটা কি ছিল? হেটারোট্রফিক নিউট্রিশন, তাই তো? তাহলে এই যে দেখো, পরের ডেফিনিশনটা আমাদের রয়েছে হেটারোট্রফিক নিউট্রিশন। এই যে হেটারোট্রফিক মিনস দ্য নিউট্রিশন obtained from the other organism, and heterotrophic organisms like non-green plants and animals are not able to synthesize or trap
their trapped energy or not able to synthesize their own food and hence depends on the organic sources of food directly or indirectly. এই কথাটা লিখতে হবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। আর যাদের হেটারোট্রফিক মোড অফ নিউট্রিশন থাকে তাদেরকে আমরা কি বলি? কনজিউমার্স। যাদের অটোট্রফিক মোড অফ নিউট্রিশন থাকে তাদেরকে আমরা কি বলি? প্রডিউসার্স। এই পয়েন্টগুলো মানে আমরা এই পার্টটা দেখো তোমাদের পড়ানো হয়ে গেছে, যে ভিডিওটা তোমাদের পরীক্ষার আগের দিন অবধি থেকে যাবে। তো কিওয়ার্ডস গুলোর জন্য আমি বলছি কিওয়ার্ডস গুলো লিখতে হবে, সেগুলো একটু মাথায় রাখো। এবার যদি এটাও একটা বড় কোয়েশ্চেন হিসাবে আসে তাহলে ডিফারেন্ট টাইপস অফ যে নিউট্রিশনের যে মোডগুলো রয়েছে সেগুলোর নাম উল্লেখ করে দেবে। আমি বলছি না এক্সপ্লেন করো পুরোটা, অন্তত একটা সিঙ্গেল লাইনে নামগুলো উল্লেখ করে দিলে, যে স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশন, হলোজোইক মোড অফ নিউট্রিশন, প্যারাসাইটিক নিউট্রিশন, তারপর একটা লাইন এক্সপ্লেন করো, জাস্ট একটা সিঙ্গেল লাইন, তাহলে পোটেনশিয়ালিটি ডেভেলপড হয়। বুঝতে পেরেছো কথাটা? আর এরপরের যে কোয়েশ্চেনটা রয়েছে, ডিফাইন ফটো অটোট্রপিক নিউট্রিশন অ্যান্ড কেমোসিনথেটিক নিউট্রিশন আর তার ডিফারেন্সেস বিটুইন ফটো অটোট্রপিক অ্যান্ড কেমোসিনথেটিক নিউট্রিশন। তো এখানে ডেফিনিশনের থেকে তুমি ডিফারেন্সেস পেয়ে যাচ্ছ। এই কোয়েশ্চেনটা দুটো ফর্মেই থাকতে পারে, ডেফিনিশন ফর্মেও থাকতে পারে, আবার যদি ডেফিনিশন না থাকে তাহলে সেক্ষেত্রে ডিফারেন্স হিসাবেও দিতে পারে। আনসারটা ডেফিনিশনের উপর বেস করেই হবে। তাহলে দেখো দাগানো রয়েছে ফটো অটোট্রপিক নিউট্রিশন, দেখো দাগানো রয়েছে কেমোসিনথেটিক নিউট্রিশন। আশা করি বুঝে গেছো কি লিখতে হবে। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? ঠিকঠাক তো? এরপর কি বলেছে এটা হয়ে গেল। আচ্ছা, ডিফাইন স্যাপ্রোফাইটিক নিউট্রিশন, হলোজোইক নিউট্রিশন এন্ড প্যারাসাইটিক নিউট্রিশন। দেখতে পাচ্ছ স্যাপ্রোফাইটিক নিউট্রিশন লিখে দেবে একদম সুন্দর করে। স্যাপ্রোফাইটিক নিউট্রিশন, the saprophytic organisms absorb their organic nutrition from the dead and decaying organisms, plants and animals, and such organisms secrete certain enzymes which hydrolyzes the complex molecule of the dead organism. In such type of nutrition in animals is called saprozoic. ঠিক আছে? তবে প্ল্যান্টস এর রেসপেক্টে যদি আমরা দেখি ফাইটিক, অ্যানিমালস এর রেসপেক্টে যদি দেখি তাহলে স্যাপ্রোজোইক মোড অফ নিউট্রিশন। ঠিক আছে? বুঝতে পেরেছো কি লিখতে হবে? যদি হলোজোইক মোড অফ নিউট্রিশন লেখো, হলোজোইক এর পরের এই ডেফিনিশনটা, হলোজোইক নিউট্রিশন মিন্স দ্য ফিডিং অফ দ্য সলিড ফুড। দ্য সলিড ফুড মে বি দ্য প্ল্যান্ট প্রোডাক্ট or an animal product. So the food may be a whole plant or a whole animal or their parts or both. And in this mode of nutrition, an organism takes in complex organic food material into its body by the process of ingestion. এবার এই যে স্টেপস গুলো যখন হলোজোইক মোড অফ নিউট্রিশন লিখছো তখন যে পাঁচটা স্টেপ রয়েছে, ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন অ্যান্ড ইজেশন, স্টেপস গুলো অবশ্যই উল্লেখ করে দেবে। আরেকটা কি ছিল জানো? প্যারাসাইটিক নিউট্রিশন। তাহলে প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন ডেফিনিশন তো লিখছোই। when an organism, plants or animals live in or on the other organism from which it obtained its synthesized nutrition, it is called parasites and the mode of nutrition is called parasitic mode of nutrition. দেখো একটা পার্ট তো কমপ্লিট হলো। এবার এটা ছাড়া এখানে তোমাকে হোস্টের কথাটা আর হস্টোরিয়ার কথাটা, সাকিং অর্গান, এই দুটো টার্ম তোমাকে উল্লেখ করতেই হবে। বেসিক ডেফিনিশন এই যে হস্টোরিয়া আর হোস্ট, the organism from which the parasite obtains food is called the host, and the plant parasite suck the food from the host with the help of a specialized absorbing organs. প্যারাসাইট নর্মালি হোস্টের থেকে নারিশমেন্ট অ্যাবজর্ব করবার জন্য একটা স্পেশালাইজড অর্গান ফর্ম করে, যে সাকিং অর্গানটার নাম হচ্ছে হস্টোরিয়া। মনে থাকবে। আর এছাড়া যদি টোটালি হোস্টের উপর ডিপেন্ড করে তাহলে টোটাল প্যারাসাইট, আর যদি পার্শিয়ালি ডিপেন্ড করে তাহলে পার্শিয়াল প্যারাসাইট। তাহলে টোটাল প্যারাসাইট যদি রুটে প্রেজেন্ট থাকে তাহলে টোটাল রুট প্যারাসাইট, যদি স্টেমে প্রেজেন্ট থাকে তাহলে টোটাল স্টেম প্যারাসাইট, আর যদি পার্শিয়ালি ডিপেন্ড করে তাহলে পার্শিয়াল প্যারাসাইট। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তো এখানে পার্শিয়াল প্যারাসাইট, প্যারাসাইট এগুলো বা সেমি প্যারাসাইট এগুলোও রয়েছে। দেখো বলেছে এক্সাম্পলস এন্ড ডেফিনিশন অফ টোটাল স্টেম প্যারাসাইট, টোটাল রুট প্যারাসাইট, পার্শিয়াল আর সেমি প্যারাসাইট। দেখতে পাচ্ছ আশা করি? তাহলে টোটাল স্টেম প্যারাসাইট, টোটাল রুট প্যারাসাইট অ্যান্ড পার্শিয়াল প্যারাসাইট উল্লেখ করে দেবে। পার্শিয়াল প্যারাসাইট উল্লেখ করবার সময় একটু প্লাজমোডিয়াম বা ভ্যালেরিয়াল প্যারাসাইটের কথাটা উল্লেখ করে দিও। বোঝা গেছে? তাহলে এরপর আসছি ডিফাইন ফটোসিনথেসিস, কেমিক্যাল রিঅ্যাকশন স্ট্যান্ডস ফর ফটোসিনথেসিস। তো কেমিস্ট্রিরও কোয়েশ্চেন না? তাহলে ডিফাইন ফটোসিনথেসিস দেখো এখানে দেওয়া রয়েছে, the process by which the green plant prepared their food in the presence of sunlight and chlorophyll with the help of inorganic substances like carbon dioxide and water is called photosynthesis, and oxygen is released as a byproduct during this process. আর আমরা বলেছিলাম যে কেমিক্যাল রিঅ্যাকশন এটাই লিখবো যেটা নিয়ে স্যার তুমি এসেছিলে আমার কাছে,
স্যার আমি অন্য কোনো ফর্মে লিখতে পারি কিনা, তো আমি বায়োমলিকুলার কনফিগারেশনটা বুঝিয়েছিলাম। তো 6CO2 প্লাস 12H2 লিখে এর ওপর ক্লোরোফিল অ্যান্ড সানলাইট লিখে আমরা লিখছি C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2। এটুকু আমাদের লিখতেই হবে। এবার এখানে দুটো র মেটেরিয়াল রয়েছে, কি কি? একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবার যদি আমরা ফটোসিনথেসিসটাকে দুটো ফেজে ভাঙি, তাহলে একটাকে বলা হয় লাইট রিয়াকশন আর একটাকে বলা হয় ডার্ক রিয়াকশন। লাইট রিয়াকশন হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, ডার্ক রিয়াকশন হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তাহলে লাইট রিয়াকশন কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের গ্রানায়। ডার্ক রিয়াকশন কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। মনে পড়েছে? তাহলে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটাও মনে পড়ে গেছে। এটুকু মনে রাখতে বলেছিলাম। তাহলে ফার্স্ট কোন র মেটেরিয়ালটা ইউজ হয়? সেটা হচ্ছে ওয়াটার। সেকেন্ড কোন র মেটেরিয়ালটা ইউজ হয়? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা মনে রাখবে। আর মনে রাখবে যে অক্সিজেন, এই অক্সিজেন মলিকিউলটা অ্যাকচুয়ালি কোথা থেকে পাওয়া যায়? থাইলাকয়েডের স্ট্রাকচার মনে আছে, গ্রানার কথা মনে রয়েছে। তাহলে গ্রানা থাইলাকয়েড, তাতে কোন রিয়াকশনটা হয়? তাতে লাইট রিয়াকশন হয়। আর তার বাই প্রোডাক্ট মানে তার ক্ষেত্রে কোন সাবস্টেন্সটার নেসেসিটি রয়েছে? ওয়াটার মলিকিউল। তার মানে ওয়াটারের থেকে লাইট রিয়াকশন হওয়ার সময় তুমি বাই প্রোডাক্ট হিসাবে কি পাচ্ছ? অক্সিজেন পাচ্ছ। এটা একটা ঘুরিয়ে শর্ট কোয়েশ্চেন হিসাবে দিতে পারে, ভুলেও কার্বন ডাই অক্সাইড লিখো না। বোঝা গেছে? এরপর দেখো বলেছে সাইড অফ ফটোসিনথেসিস ক্লোরোপ্লাস্ট উইথ এ সুইটেবল ডায়াগ্রাম এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার তোমরা পড়েছিলে মনে হয়। এই যে ক্লোরোপ্লাস্টের এই স্ট্রাকচারটা ড্র করবে, এটা অ্যাকচুয়ালি লিফে দ্য স্ট্রাকচার অফ দ্য লিফ শোয়িং ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টের এই যে স্ট্রাকচারটা রয়েছে, এই ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা, এটা অ্যাকচুয়ালি একটা ডরসিভেন্ট্রাল লিফ রয়েছে যার সেকশনাল ভিউ রয়েছে। তুমি সেই সেকশনাল ভিউ এর রেসপেক্টে যে প্যালেসে প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা বা মেসোফিল সেলস গুলো রয়েছে, জাইলেম ফ্লোয়েমের ডিস্ট্রিবিউশন, তুমি সেই ডিস্ট্রিবিউশন গুলো দেখছো এবং তার মধ্যে থেকে তুমি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করছো ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। বোঝা গেছে কথাটা? ক্লিয়ার হয়েছে? তুমি এখানে জাস্ট সিঙ্গেল ক্লোরোপ্লাস্টের ডায়াগ্রাম ড্র করছো না বা প্লাস্টিক ড্র করছো না, তুমি এখানে একটা ডরসিভেন্ট্রাল লিফের সেকশনাল ভিউ ড্র করছো, যেটা তুমি সেকশন কেটেছো। সেকশনের রেসপেক্টে তার মধ্যে প্যালেসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা এবং তাদের মধ্যে ক্লোরোপ্লাস্টের যে ডিস্ট্রিবিউশন রয়েছে তুমি সেটা অ্যাকচুয়ালি ড্র করছো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেকশনাল ভিউ অফ লিফ তুমি বলতে পারো। আর তার মধ্যে যে ক্লোরোপ্লাস্ট গুলো কিভাবে প্রেজেন্ট রয়েছে তুমি সেটা বলতে পারো। এবং এখানে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম কিভাবে ইম্পর্টেন্ট রোল প্লে করছে সেটাও এখানে দেখানো রয়েছে। বোঝা গেছে? তো এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। তাহলে উইথ আ সুইটেবল ডায়াগ্রাম এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট ইন এ ডরসিভেন্ট্রাল লিফ। পেয়ে গেলে? কোন ডায়াগ্রামটা ড্র করতে হবে বুঝতে পেরেছো? একটু কাইন্ডলি এক্সপ্লেনেশনটা দিয়ে দিও। আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস, কিউটিকলের লেয়ার প্রেজেন্ট থাকে, তার জন্য একটু শাইনি অ্যাপিয়ারেন্স হয়। লোয়ার এপিডার্মিসে কিউটিকলের লেয়ার অ্যাবসেন্ট থাকে, তার জন্য সাবস্টোমেটাল যে পোর্স গুলো রয়েছে সেই পোর্স গুলোকে আমরা এখানে দেখতে পাই। এছাড়া রয়েছে প্যালেসেড প্যারেনকাইমা বা প্যালেসেড সেলস অ্যান্ড স্পঞ্জি মেসোফিল সেলস, আর এর ভিতরে রয়েছে বান্ডেল শিট সেলস অ্যান্ড দেন ভাস্কুলার বান্ডেল। তার মধ্যে কি কি প্রেজেন্ট রয়েছে? জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। জাইলেম ওয়াটার আর ডিসলভ মিনারেলস কন্ডাক্ট করে, আর প্রিপেয়ার্ড ফুডকে কন্ডাক্ট করে হচ্ছে গিয়ে ফ্লোয়েম। আশা করি কি কি লিখতে হবে বুঝতে পেরেছো? আর এখানে এই ডায়াগ্রামটা ড্র করে এখানে যে ক্লোরোপ্লাস্ট গুলো কিরকম ভাবে প্রেজেন্ট থাকে সেটা কাইন্ডলি একটু ড্র করে দেবে। বোঝা গেছে? সিঙ্গল সেল ড্র করে। এটা ড্র করলেই শুধু হবে না, কারণ ডায়াগ্রামটা তো ক্লোরোপ্লাস্টের প্রেজেন্সটা ড্র করতে বলেছে লিফে, তাহলে এটাও ড্র করতে হবে আর তারপরে এই পয়েন্টিং গুলো ভালো করে করে দেবে। এবার সিবিএসই তে আমাদের যেটা দেয় সেটা হচ্ছে ডায়াগ্রামটা দিয়ে দেয়, পয়েন্ট গুলো দিয়ে দেয়, শুধু আমাদের নামগুলো লিখতে হয়। সেটা তুমি তখনই ঠিকঠাক করে অ্যাচিভ করতে পারবে যখন তুমি ডায়াগ্রামটা নিজে ড্র করতে জানো। ঠিক আছে? আচ্ছা, র মেটেরিয়ালস অফ ফটোসিনথেসিস জানো নিশ্চয়ই, কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার, জানো তো? তাহলে কার্বন ডাই অক্সাইড কখন লাগে? ডার্ক রিয়াকশনে। আর ওয়াটার কখন লাগে? লাইট রিয়াকশনে। তার মানে আগে ওয়াটারের নেসেসিটি রয়েছে, তারপর কিসের নেসেসিটি রয়েছে? কার্বন ডাই অক্সাইডের। এরপরে ফালতু কোয়েশ্চেন। আচ্ছা, এক্সপ্লেইন উইথ অ্যান এক্সপেরিমেন্ট। এবার কতগুলো এক্সপেরিমেন্ট ছিল না, যেরকম সানলাইট ইজ এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস, ক্লোরোফিল ইজ এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস এন্ড কার্বন ডাই অক্সাইড ইজ এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস। এক্সপেরিমেন্ট গুলো পড়েছিলে মনে আছে? এই যে এক্সপেরিমেন্টটা রয়েছে, সানলাইট ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস অর এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস, পুরো এক্সপেরিমেন্টটা লিখবে। শুধু তাই না, এই ডায়াগ্রামটা ম্যান্ডেটরি। এক্সপ্লেনেশন প্রপার ওয়েতে দিলে। সেকেন্ড কি ছিল? টু ডেমনস্ট্রেট দ্যাট ক্লোরোফিল ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস। তার মানে এই এক্সপেরিমেন্টটা লিখবে। এবার দেখো এই এক্সপেরিমেন্টটা লিখবার সময় এখানে কতগুলো স্টেপ মিসিং আছে। কেন? কারণ ওরা আগে এই স্টেপগুলো বুঝিয়েছে। তো তুমি যদি শুধু এইটাকে কোয়েশ্চেন হিসাবে পাও, তাহলে এখানে যে যে স্টেপগুলো রয়েছে, ঠিক আছে, ওয়াটার বাথের যে কনসেপ্টটা রয়েছে সেটা তোমাদের এখানে উল্লেখ করে দিতে হবে এই এক্সপেরিমেন্টেও। আর লাস্টেটা কি রয়েছে? টু ডেমনস্ট্রেট দ্যাট কার্বন ডাই অক্সাইড ইজ এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস। তাহলে পেয়ে গেছো
sunlight is essential for photosynthesis, chlorophyll is essential for photosynthesis, and carbon dioxide is essential for photosynthesis. বোঝা গেছে? এবার যদি বলে different steps involved in holozoic mode of nutrition, জানো তো স্টেপগুলো কি কি স্টেপ ছিল? ইনজেকশন, ডাইজেশন, এই যে different steps in the process of nutrition. তাহলে ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন, আর এর পরের পেজে কি রয়েছে? ইজেশন। কি লিখতে হবে আর কতটা লিখতে হবে বুঝতে পেরেছো? ডেফিনিশন গুলো ভালো করে সুন্দর করে টুকে নেবে। আচ্ছা, যদি এখানে স্টেপ গুলো দেওয়া রয়েছে, এক্সপ্লেন উইথ এ সুইটেবল ডায়াগ্রাম নিউট্রিশন ইন অ্যামিবা এন্ড নিউট্রিশন ইন প্যারামেশিয়াম। এই পুরো এক্সপ্লেনেশনটা দিতে হবে, আছে না? নিউট্রিশন ইন অ্যামিবা, তাহলে নিউট্রিশন ইন অ্যামিবা পেয়ে গেছো, আর নিউট্রিশন ইন প্যারামেশিয়াম অ্যাকচুয়ালি এটা ইনকমপ্লিট আছে, কারণ এখানে ডাইজেশন মানে পুরোটা মনে হয় কমপ্লিট করা নেই, শুধু ফুড মেটেরিয়ালটা কি করে ইনজেকশনের সময় ট্র্যাপ করা হচ্ছে, শুধু সেটুকু এক্সপ্লেনেশন রয়েছে। তো তোমাদের বলে দেওয়া হয়েছিল যদি কোনো সমস্যা হয় আমাকে একটু জিজ্ঞেস করো, আমি বাকি প্রসেসটা বলে দেবো। বাট ডাইজেশন ইন অ্যামিবা বুঝতে পারছো তো কতটা লিখতে হবে? লিখবার সময় অবশ্যই যেটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসের কনসেপ্টটা, বা এন্ডোসাইটোসিসের কনসেপ্টটা, বা সেল ইটিং এর কনসেপ্টটা মনে থাকবে। এন্ডোসাইটোসিসের আন্ডারে দুটো জিনিস পড়ে, সেল ইটিং আর একটা সেল ড্রিঙ্কিং, দুটোই পড়ে। টেম্পোরারি স্টমাক কথাটা যেন অবশ্যই উল্লেখ করা থাকে, ফলস ফিট দিয়েই টেম্পোরারি স্টমাকটা তৈরি হয়, তাহলে সিউডোপোডিয়া, ফলস ফিট, টেম্পোরারি স্টমাক, তারপর ডাইজেশনের প্রসেস, এই প্রসেসগুলো ঠিকঠাক লিখতে হবে। একদম কত দূর লিখতে হবে? আপ টু ইজেশন লিখতে হবে। বোঝা গেছে? এরপর কি বলেছে? এরপর বলেছে ডিফাইন টেম্পোরারি স্টমাক, পেয়েছো তো? লেখা রয়েছে না ডিফাইন টেম্পোরারি স্টমাক। তারপর কি বলেছে? শর্ট নোট অন বাক্কাল ক্যাভিটি। তারপর কি বলেছে? আচ্ছা, শর্ট নোট অন বাক্কাল ক্যাভিটিতে পড়ে যাচ্ছি। আগে টেম্পোরারি স্টমাক। টেম্পোরারি স্টমাক কোথায় রয়েছে? এই যে অ্যামিবার, নিউট্রিশন ইন অ্যামিবা পড়ছো, সেখানে ইনজেকশনের যে স্টেপের পর ডাইজেশনের আগে যে স্ট্রাকচারটা ফর্ম হচ্ছে, যেটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলি? ফ্যাগোজোম বলি বা ফ্যাগোসাইটিক চেম্বার বলি। যেহেতু ডাইজেশনটা এখানেই হবে, তাই এটারই আরেকটা নাম হচ্ছে টেম্পোরারি স্টমাক। মনে থাকবে কথাটা? এটা দরকার পড়বে। আচ্ছা, এরপর ফাংশন অফ ফুড পাইপ থেকে শুরু করে এগুলো সব এখানে পেয়ে যাবে। এখানে পেয়ে যাচ্ছ স্টেপস গুলো, ডাইজেস্টিভ সিস্টেম, হিউম্যান ডাইজেশন। এবার যদি আমরা ফুড পাইপের ফাংশনে আসি, তাহলে এই যে এসোফেগাস বা ফুড পাইপ, তার আগে কি কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ আছে, এটার থেকে শুরু করছি। ডিফাইন পেরিস্টলটিক মুভমেন্ট। When partially digested food enters the esophagus, it walls starts a series of contraction and expansion movement, and these movement are called peristaltic movement. Definition দেওয়া রয়েছে, এই ডেফিনিশনটা একটু কাইন্ডলি লিখে নেবে, খাতায় টুকে নেবে। ফাংশন অফ ফুড পাইপ অ্যান্ড ফাংশন অফ বাক্কাল ক্যাভিটি। তাহলে এখানে শুরু হচ্ছে আমাদের ডাইজেশনের প্রসেস। এটা আমাদের বাক্কাল ক্যাভিটি। বাক্কাল ক্যাভিটিতে দু রকমের ব্রেকডাউন হয়, একটা হচ্ছে ফিজিক্যাল ব্রেকডাউন হয়, যাতে হেল্প করে টিথ, আর স্যালিভারি গ্ল্যান্ড স্যালিভারি অ্যামাইলেজ রিলিজ করে, তাহলে সেটার এগেনস্টে কেমিক্যাল বায়োকেমিক্যাল যে ব্রেকডাউন, বায়োকেমিক্যাল ব্রেকডাউনটাও হয়। তাহলে দুটো ফাংশনে লিখে দেবে, সেটার কথা এখানে উল্লেখ করা রয়েছে। কিছু ডায়াগ্রাম পেয়ে যাবে, সেখান থেকে টিথের নামগুলো পেয়ে যাবে, ইনসিজার, কেনাইন, প্রিমোলার, মোলার। তোমাদের তো ইলাবোরেট বোঝানো হয়েছিল 2 1 2 3 2 1 2 3, আপার জ লোয়ার জ, এরকম ভাবে, ঠিক আছে? আর এই বায়োকেমিক্যাল সাবস্টেন্স গুলোকে ব্রোকেন পিস অফ ফুডের সাথে কম্বাইন করতে কে হেল্প করে? মাস্কিউলার টাং। মনে আছে তো? খুব ভালো। আর খাবার গিলে খাওয়াকে ডিগ্লুটেশন বলে, ওটা টপিকে নেই বাট মাথায় রেখো। ফাংশন অফ, আচ্ছা তাহলে ফুড পাইপ হলো, বাক্কাল ক্যাভিটি হলো। এরপর ফাংশন অফ স্টমাক রয়েছে। আচ্ছা, পিএইচ অফ স্টমাক দেখো দেওয়া রয়েছে অ্যাসিডিক। ফাংশন অফ স্মল ইন্টেস্টাইন রয়েছে, পিএইচ অফ স্মল ইন্টেস্টাইন কি রয়েছে? বেসিক। তাহলে এই দুটো কোয়েশ্চেন তো অ্যাকচুয়ালি কোয়েশ্চেন হিসেবে নেই। একটা কোয়েশ্চেন রয়েছে ফাংশন অফ স্মল ইন্টেস্টাইন, আরেকটা রয়েছে ফাংশন অফ স্টমাক। তাহলে স্টমাকের ফাংশন তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, এনজাইমের ফর্মগুলো থেকে এগুলোকে লিখতে হবে। The stomach has the branched and tubular gland present in the wall, and the secretion of these glands are collectively called gastric juices, and the gastric juice contain the hydrochloric acid and protein, and the digestive enzyme called pepsin and mucus. The hydrochloric acid creates an acidic medium which facilitates the action of the enzyme pepsin, and in the acidic medium, the pepsin, the protein digestive enzyme break down the proteins into peptones, মানে food material এর simplification বলতে পারো, and thus the protein digestion starts in the stomach. Another function of the hydrochloric acid is that it may kill many kinds of bacteria in the food that reach the stomach. Function আশা করি বুঝতে পেরেছো?
কিছু জিনিস টেক্সট বুক ল্যাঙ্গুয়েজ লিখবে আর ডিটেলড ফর্মে লিখবে, ঠিক আছে? এখান থেকে আবার ছাড় দিয়ে দিও না। আচ্ছা, এরপরে যে পোর্শনগুলো রয়েছে, আর ডায়াগ্রাম যখন আমি দেবো তখন সেক্ষেত্রে কার্ডিয়াক, ফান্ডাস, বডি, পাইলোরিক এগুলো সব পেয়ে যাবে, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম এগুলো সব পেয়ে যাবে, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, এই সমস্ত স্ট্রাকচারগুলো পেয়ে যাবে। ডায়াগ্রাম আমি নর্মালি গ্রুপে দিয়ে দেবো। দ্য স্মল ইন্টেস্টাইন ইজ নট রিয়েলি স্মল, এই কথাটা কখনোই লিখবে না, ঠিক আছে? তাহলে লিখতে বসে দেখবে তোমরা হাসছো। ফাংশন অফ স্মল ইন্টেস্টাইন রয়েছে, দরকার পড়বে। এই যে the small intestine, আচ্ছা বাদ দিলাম, সরি, it is the longest part of the alimentary canal and is fitted into the compact space because of the extensive coiling in our belly. এইগুলো কিছু জেনারেল ইনফরমেশন রয়েছে যেগুলো হয়তো ডাইরেক্ট ফাংশনের সাথে কানেক্টেড থাকে না, কিন্তু 3 মার্কস বা 4 মার্কস এর কোয়েশ্চেন আসলে এইগুলোকে অ্যাজ ইন্ট্রোডাকশন লিখতে হয় যে আমি জানি স্মল ইন্টেস্টাইন সম্পর্কে। কথাটা বোঝা গেছে? তুমি একদম ডাইরেক্ট ফাংশনে চলে গেলে তাহলে একটু সমস্যা আছে, যে কমপ্লিট ডাইজেশনে হেল্প করছে আর অ্যাবজর্পশনে হেল্প করছে, বিল্লি মাইক্রোবিল্লির কনসেপ্টে চলে গেলে ডাইরেক্ট যাবে না, তার আগে একটা ছোট্টখাট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দেবে, সেটা তোমার জন্য খুব ভালো। তারপর যখন ফাংশনসগুলো লিখছো তখন সেগুলোকে 1, 2, 3 করে লিখবে। তার মানে কি, টিচার যদি ইন্টারেস্টেড হয় তোমার নলেজে তাহলে তিনি ইন্ট্রোডাকশন থেকে পড়বেন, টিচারের যদি তাড়াহুড়ো থাকে খাতা চেক করার তাহলে তিনি শুধু ফাংশনগুলো পড়বেন। কথাটা বোঝা গেছে? আমরা মার্কস শুধু লিখে চাইবো না, আমরা প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করে পয়েন্ট ওয়াইজ লিখে সেগুলো ডিমান্ড করবো যে এখানে পয়েন্টে মার্কস পড়েনি কেন। তুমি প্যারাগ্রাফ লিখলে টিচার একটা 3 মার্কসের কোয়েশ্চেনে 1.5 বসেই চলে যেতে পারে। তুমি যদি 3টে পয়েন্ট লিখে দাও তাহলে টিচারকে তুমি গিয়ে জিজ্ঞেস করতে পারবে যে স্যার কোন কোন পয়েন্ট ভুল হয়েছে। তোমার 3টে পয়েন্ট যদি ঠিক থাকে আর তাতে যদি উনি 1.5 দেন তাহলে তুমি জাস্টিফিকেশন চাইতে পারবে। আমাদের এটাই কাজ। কথাটা বোঝা গেছে? তাহলে তুমি টু দি পয়েন্ট লিখছো, তুমি যে জানো তার ইনফরমেশনও প্রোভাইড করছো। আচ্ছা, দেখো বলছে দ্য লেন্থ অফ দ্য স্মল ইন্টেস্টাইন ডিফার ইন দ্য ভ্যারিয়াস অ্যানিমালস। এই পোর্শনটা আমাদের খুব একটা কাজের জিনিসটা। সেলুলোজ ইজ দ্য ফুড, carbohydrate is difficult to digest and therefore the herbivores such as ox, cow, buffalo eat grass and have the longer small intestine to allow the cellulose which is present in the grass to be digested. এই পয়েন্টগুলো জেনারেল ইনফরমেশনের জন্য, অন্য প্যাটার্নের কোয়েশ্চেনের জন্য। And on the other hand, the food like meat is easy to digest. ছেড়ে দাও। Small intestine in the human is the site of complete digestion of the food like carbohydrate, protein and fats, and secretion of the liver and pancreas are required for the digestion. এছাড়া স্মল ইন্টেস্টাইনে কি প্রেজেন্ট থাকে? ভিল্লি অ্যান্ড মাইক্রোভিল্লি, যেটা ডাইজেস্টেড ফুড পার্টিকেলকে ব্লাডে অ্যাবজর্ব করতে অ্যান্ড লিম্ফ ল্যাকটিয়ালে অ্যাবজর্ব করতে হেল্প করে। তার মানে স্মল ইন্টেস্টাইন ডাইজেশনেও হেল্প করছে ইনিশিয়াল স্টেজে, আর তারপর ফাইনাল স্টেজে সিম্পলিফাইড ফুড মেটেরিয়ালকে অ্যাবজর্ব করতেও হেল্প করছে, অ্যাবজর্পশনেও হেল্প করছে। রোল অফ লিভার অ্যান্ড রোল অফ প্যানক্রিয়াস রয়েছে। রোল অফ লিভার ইন ফুড ডাইজেশন অ্যান্ড রোল অফ প্যানক্রিয়াস ইন ফুড ডাইজেশন। কিছু বলার নেই, একদম এখান থেকে শুরু করবে একদম এই পর্যন্ত। আর রোল অফ প্যানক্রিয়াস রয়েছে একদম এখান থেকে শুরু করবে একদম এই পর্যন্ত। ঠিক আছে, বোঝা গেছে? একদম পুরোটা। এগুলোতে কিছু জিনিস বাদ দিও না, মনে থাকবে কথাটা। গল ব্লাডারের মেজর ফাংশন কি সেটা তুমি লিভারের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, এই যে বলেছে না, লিভার সিক্রেটস বাইল which contains the bile pigment and bile salt, and bile is alkaline and contains salt which helps in the emulsify the fat in the food, and bile is secreted by the liver and normally stored in the gallbladder. বুঝতে পেরেছো? শুধু এইটুকু ইনফরমেশন, জেনারেল ইনফরমেশন লিখে দেবে, তাহলে এই ফাংশনটা তোমার এখানে ফুলফিল হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর কি রয়েছে? ডিফারেন্স বিটুইন অ্যাবজর্পশন অ্যান্ড অ্যাসিমিলেশন। আর তারপর আমরা পরের টপিকে চলে যাচ্ছি, মানে আজকে 23 পর্যন্ত থাকবো। অ্যাবজর্পশন, অ্যাকচুয়ালি অ্যাবজর্পশন স্টার্ট কোথা থেকে হয়? স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন স্টার্ট হয়। টোটালি ডাইজেস্টেড যে সমস্ত ফুড পার্টিকেলস গুলো রয়েছে সেগুলো ভিল্লি অ্যান্ড মাইক্রোভিল্লি দিয়ে ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে। তার মানে ফুড মেটেরিয়াল যখন ডাইজেস্টিভ ট্র্যাক্ট ছেড়ে ব্লাডে চলে আসছে তখন সেটা অ্যাবজর্পশনের আন্ডারে পড়ে যাচ্ছে। সো অ্যাবজর্ব আফটার ডাইজেশন দ্য ডাইজেস্টেড ফুড মলিকিউল, that is soluble sugar, amino acid and fatty acid and glycerol are taken up by the walls of the small intestine and this is called absorption. হয়ে গেল। কে হেল্প করে? The inner surface of the small intestine has the millions of tiny finger like projection called villi, and the presence of villi gives the inner wall of the small intestine the larger surface area. বোঝা গেছে? absorption portion complete হলো। Now the blood carries the digested food to all parts of the body when it gets assimilated into the cell, and the body cell use the assimilated food for obtaining energy as well as the growth and repair, and during the process of respiration the assimilated food
is oxidized to produce energy, and the digested food that is not used by our body is immediately stored in the liver to form the glycogen, and this glycogen can be utilized as a source of energy by the body at the time of need. তার মানে দেখো এনার্জি অ্যাকচুয়ালি প্রডিউস হচ্ছে কোথায়? অ্যাসিমিলেশন এন্ড সেলুলার রেসপিরেশনে। অ্যাবজর্পশনে কি হচ্ছে? ফুড মেটেরিয়ালটা ডাইজেস্টিভ সিস্টেম থেকে কোথায় চলে আসছে? ব্লাডে। ব্লাড প্লাজমা সেই ফুড মেটেরিয়ালটাকে ক্যারি করছে, কোথায় নিয়ে যাচ্ছে? প্রত্যেকটা সেল অবধি নিয়ে যাচ্ছে। কথাটা বোঝা গেছে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেল পর্যন্ত পৌঁছাচ্ছে। সেলের মধ্যে সেই ফুড মেটেরিয়ালটা অক্সিডাইজড হচ্ছে, অ্যাসিমিলেটেড হচ্ছে, আর সেই অ্যাসিমিলেটেড ফুড অক্সিডাইজড হলে তার থেকে কি প্রডিউস হচ্ছে? এনার্জি। সেটার প্রসেসটার নাম কি? সেলুলার রেসপিরেশন। আমাদের ক্ষেত্রে অক্সিজেনের প্রেজেন্সে রেসপিরেশন হয়, দ্যাটস মিন অ্যারোবিক রেসপিরেশন। দুটো স্টেপ, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস যেটা সাইটোপ্লাজমে হয়, আরেকটা হচ্ছে ক্রেব সাইকেল যেটা মাইটোকন্ড্রিয়াতে হয়। তো ওটার আপাতত দরকার নেই। আপাতত বুঝতে পেরেছো কি লিখতে হবে? আচ্ছা, গুড।